আচ্ছা, আমরা এই যে 11 নম্বর অঙ্কটা দেখছিলাম, তাহলে আমরা এই 11 নম্বর অঙ্কটা আজকে করব, মানে এখান থেকে শুরু করব। আমাদের 11 নম্বর যে অঙ্ক আছে, এখানে দেখেন বলছে যে ব্যঞ্জন বর্ণগুলিকে কেবলমাত্র বেজোড় স্থান রেখে ইকুয়েশন শব্দটির অক্ষর বা বর্ণগুলোকে কতভাবে বিন্যাস করা যেতে পারে। তাহলে আমার এখানে একটা কথা বলছে কি, ব্যঞ্জন বর্ণগুলোকে কেবলমাত্র বিজোড় স্থান রেখে ইকুয়েশন শব্দটিকে বা বর্ণগুলোকে কতভাবে বিন্যাস করা যেতে পারে। তাহলে এখানে মূল বিষয় কি, ইকুয়েশন। আর ইকুয়েশনের মধ্যে আপনার ব্যঞ্জন বর্ণকে কেবলমাত্র বিজোড় স্থানে রাখতে হবে, তাহলে এই একটা শর্ত। ইকুয়েশন যদি বলি, এই ইকুয়েশন শব্দটিতে মোট বর্ণ আছে কয়টি? দুইটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি বর্ণ আছে। এখন এই বর্ণগুলোকে আমাকে এমন ভাবে সাজাতে হবে যাতে ব্যঞ্জন বর্ণগুলো বিজোড় স্থানে থাকে। সেটা যদি আমি ক্যালকুলেশন করতে চাই, দেখেন এই অঙ্কটা একটু ঝামেলাপূর্ণ অঙ্ক, আমরা যে কয়টা অঙ্ক করছি তার মধ্যে। এবং বলতে পারেন যে এই অধ্যায়ের এই সাজানোর মধ্যে এই অঙ্কটা একটু ঝামেলা মনে হয়। আমাদের কাছে স্বরবর্ণ বলতে ভাবেল আছে পাঁচটা, আর ব্যঞ্জনবর্ণ বলতে কনসোনেন্ট আছে তিনটা। অর্থাৎ দেখেন আমার কাছে এ, ই, আই, ও, ইউ আছে। অর্থাৎ পাঁচটা আছে, স্বরবর্ণই আছে, আর ব্যঞ্জনবর্ণ আছে তিনটা। তাহলে এই যে ব্যঞ্জনবর্ণ এবং স্বরবর্ণ আমাকে বলছিল যে বেজোড় স্থানে বসবে কারা? ব্যঞ্জনবর্ণ। তাহলে স্থান যদি উল্লেখ করতে চাই, আমার কাছে যে অঙ্কটা দেওয়া আছে, অঙ্কটায় মোট বর্ণ আছে কয়টা? মোট বর্ণ আছে আটটা। একটু চিন্তা করেন তো, আপনার কাছে ধরে নেন এভাবে আটটা স্থান আছে। আটটি স্থানে আটটা বর্ণ বসছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে এখানে এখানে এরকম ভাবে আছে, ই আছে, কিউ আছে, ইউ আছে, এভাবে আছে। তাহলে এভাবে দেখেন তো, আটটি স্থানে আটটি বর্ণ বসছে। তাহলে আটটা স্থানে যদি আটটা বর্ণ বসে, আমাদের আবার বিজোড় স্থানের কথা বলছে। তাহলে জোড় বিজোড় স্থানকে আপনাকে চিন্তা করতে হবে। তাহলে এটি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম। তাহলে এখানে আটটি দেখেন স্থান আছে। তাহলে আটটি স্থানের মধ্যে জোড় স্থান কয়টি, বিজোড় স্থান কয়টি? জোড় স্থান দেখেন 2, 4, 6 আর 8। এটা হচ্ছে জোড় স্থান। ঠিক একইভাবে যদি আমি বেজোড় বলতাম, 1, 3, 5, 7, তাহলে এই চারটা আবার কি আমাদের বেজোড় স্থান। তাহলে আমরা এইখানে যেমন লিখছিলাম যে স্বরবর্ণ আছে চারটি, ব্যঞ্জনবর্ণ আছে তিনটি, জোড় স্থান আছে চারটি, বিজোড় স্থান আছে চারটি। দেখেন এই চার ধরনের জিনিস আমার এই অঙ্কের মধ্যে ছিল। তাহলে স্বরবর্ণ যখন, ব্যঞ্জনবর্ণ যখন আছে তার সাথে স্বরবর্ণ আছে বিপরীতে, আর বিজোড় স্থান যখন আছে তার বিপরীতে জোড় স্থান আছে। তাই আমরা এই চারটা জিনিসকে নির্ণয় করে নিলাম যে স্বরবর্ণ আছে পাঁচটি, ব্যঞ্জনবর্ণ আছে তিনটি, জোড় স্থান আছে চারটি, বিজোড় স্থান আছে চারটি। এই অংশটুকু কি আমরা বুঝতে পারছি? হ্যাঁ দাদা, বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখেন এরপরের অংশ যদি আমরা দেখতে চাই, এরপরের অংশ কি? এরপরের অংশ হচ্ছে আমাদের শর্ত অনুযায়ী বিজোড় স্থানে বসবে ব্যঞ্জন বর্ণ। তাহলে বিজোড় স্থান কয়টা? বিজোড় স্থান হচ্ছে চারটা, আর বসবে কি ব্যঞ্জন বর্ণ। তাহলে স্থান চারটা, বসবে তিনটা বর্ণ, 4, P, 3, অর্থাৎ অসমান। তাহলে অসমান হলে আমরা জানি NPR আসে। তাই দেখেন তো, এখানে কি লিখছি, চারটি স্থানে তিনটি স্বরবর্ণকে বিন্যাস করা যাবে বা বসানো যাবে। দেখেন কত আসছে, 4P3। এটা একটু সরে গেছে, এখানে থাকা উচিত ছিল, ফন্ডের স্লাইডে ঝামেলার কারণে এই সাইডে সরে গেছে। তাহলে 4P3 সমান কত? আমাদের ক্যালকুলেশন করলে 4P3 কে দেখেন 24 ভাবে আসে, আমরা যদি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি 24 ভাবে একটা অংশ আসলো। এখন আমাদের কাছে মোট স্থান ছিল কয়টি? আটটি। সেখান থেকে চারটি স্থান বিবেচনা করে সেই চারটিতে তিনটা বসে গেছে। আর দেখেন তো আমাদের এইখানে ব্যঞ্জনবর্ণ বসে গেছে, স্বরবর্ণের কিন্তু কোনো রিকোয়ারমেন্ট ছিল না যে স্বরবর্ণ জোড় স্থানে বসবে নাকি বেজোড় স্থানে বসবে। তার যে স্থানগুলো আছে সব স্থানেই আমার কি বসতে পারে? স্বরবর্ণ বসতে পারে। তাহলে দেখেন এরা যখন চারটি স্থানে তিনটি বর্ণ বসছিল, একটা স্থান ফাঁকা ছিল। তাহলে ওই একটি স্থান তো আছে ফাঁকা, এবং আমার জোড় স্থান আছে চারটি। তাহলে মোট এই চারটি আর ওই একটি, পাঁচটি স্থান হয়। পাঁচটি স্থান আর বর্ণ আছে পাঁচটি।
তাহলে পাঁচটি স্থানে দেখেন পাঁচটি বর্ণকে আবার আমরা সাজাতে পারবো। তাই দেখেন লিখছি, আবার একটি বিজোড় স্থান ও চারটি জোড় স্থান সহ মোট স্থান হয় 1+4=5টি। সুতরাং পাঁচটি স্থানে পাঁচটি স্বরবর্ণকে সাজানো যাবে বা বসানো যাবে, 5 ফ্যাক্টোরিয়াল। কারণ এখানে আমার সমান পাঁচটায় পাঁচটা বসবে, অর্থাৎ পাঁচটা স্থানে পাঁচটা বসবে বর্ণ। এই কারণে 5v5 লিখলেও হয় অথবা 5 ফ্যাক্টোরিয়াল লেখা যায়। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল করলেও আসছে 120। আমরা জানি একটা রিকোয়ারমেন্টে যদি একাধিকবার ক্যালকুলেশন হয়, ওই একাধিক ক্যালকুলেশন গুণ করে ওই রিকোয়ারমেন্টের মান বের করতে হয় পারমুটেশনের ক্ষেত্রে। তাহলে আমরা লিখলাম, তাহলে ব্যঞ্জনবর্ণগুলিকে কেবলমাত্র বিজোড় স্থানে রেখে ইকুয়েশন শব্দটিকে মোট সাজানো যাবে 120 × 24। তাহলে আসলো 2880 ভাবে। বুঝছেন? অঙ্ক শেষ। দেখেন বুঝছেন? প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। তাহলে আমরা পরের অঙ্কে যাচ্ছি। এখানে তাহলে প্রশ্ন নাই। দাদা, হ্যাঁ বলেন। ওই যে এখানে লেখা না, একটি বিজোড় স্থান ও চারটি জোড় স্থান সহ মোট স্থান, ওই লাইনটা আমি বুঝতে পারিনি। আচ্ছা, একটি বিজোড় স্থান আর চারটি জোড় স্থান। আমরা ব্যঞ্জন বর্ণ নিয়ে কাজ করছিলাম, কাদের? ব্যঞ্জন বর্ণর সাথে বেজোড় স্থানের। দেখেন তো, আমরা ব্যঞ্জন বর্ণ ছিল হচ্ছে তিনটা আর স্থান ছিল চারটা, তাহলে এই জায়গায় একটা স্থান কি অবশিষ্ট রয়ে গেছে না আমার, যেখানে কোনো বর্ণ বসে নাই? হ্যাঁ। আছে। তাহলে ওই সেই হ্যাঁ। হচ্ছে একটি বিজোড় স্থান। আর চারটি জোড় স্থান কি? আমরা এই বিজোড়ের জোড়ে বিপরীত হচ্ছে কি জোড়, এই চারটি জোড় স্থান। তাহলে এই চারটি আর ওই একটি ফাঁকা স্থান, এই মোট পাঁচটি। ও, আচ্ছা, আর এবার আর বুঝতে এইখানে পারছি। কি, এইখানে বিষয়টা এরকম যে আপনার দেখেন ব্যঞ্জন বর্ণের জন্য স্থান উল্লেখ করে দিছিল যে এরা কোথায় বসবে, বেজোড় স্থানে। কিন্তু স্বরবর্ণের জন্য কিন্তু কোনো স্থান উল্লেখ করে নাই যে এদের এখানে বসাতে হবে। ঠিক আছে? যারা রিকোয়ার্ড থাকবে সেই অংশটা সেই রিকোয়ারমেন্টে বসাতে হবে। আর যদি রিকোয়ারমেন্ট না থাকে যাদের উপরে, তাদেরকে যে কোনো স্থানে বসানো যাবে। ঠিক আছে? হ্যাঁ। পরবর্তী অংশে যাচ্ছি তাহলে। দেখেন কি বলছে, ট্রায়াঙ্গেল শব্দটিকে একত্রে নিয়ে কত ভিন্ন ভাবে শব্দ গঠন করা যেতে পারে। তাহলে এখানে আমার একটা রিকোয়ারমেন্ট প্রথম বলছে ট্রায়াঙ্গেল শব্দটির বর্ণগুলিকে একত্রে নিয়ে কত ভিন্ন ভাবে ভিন্ন শব্দ গঠন করা যেতে পারে, একটা। এরপরে রিকোয়ারমেন্ট দেওয়া আছে এই অংশ থেকে চারটা, কি বলছে? তার মধ্যে কতগুলি শব্দের প্রথম অক্ষর টি থাকবে, কতগুলি শব্দ ই দিয়ে শুরু হবে টি দিয়ে শেষ হবে, কতগুলিতে ব্যঞ্জনবর্ণ একত্রে থাকবে না, আর কতগুলিতে স্বরবর্ণ বিজোড় স্থানে থাকবে। তার মানে দেখেন তো, এই মাত্র যে রিকোয়ারমেন্ট করলাম সেই ধরনের রিকোয়ারমেন্ট কততে আছে? 4 নম্বরে আছে। আর 1 আর 2 আমরা মোটামুটি পারি, 3 নাম্বারটাও আমরা শিখছি। কিন্তু এখানে আবার এই রিভিউ একটা অঙ্ক, এরকম প্রশ্ন যদি থাকে অবশ্যই সেটা 10 মার্কসের থাকবে। আর এত সময় পর্যন্ত আমরা যা শিখছি সেটা হয় 4 নতুবা 5 অথবা 6-তে থাকতে পারে। আর এটা অবশ্যই 10 মার্কসের একটা অঙ্ক থাকবে। তাহলে দেখেন আমাদের যে অঙ্কটা আছে সমাধান দেখি। প্রথম অবস্থায় বলছে ট্রায়াঙ্গেল শব্দটিতে মোট বর্ণ আছে কয়টি? 8টি। শব্দটিকে সাজানো যাবে বা মোট সাজানো যাবে, এর মধ্যে কোনো একাধিক বর্ণ কি আছে? নাই। যদি একাধিক বর্ণ না থাকে তাহলে আমাদের মোট যেটা আছে গণনা করে সেটাই ফ্যাক্টোরিয়াল দিতে হয়। তাই আসছে 8 ফ্যাক্টোরিয়াল। তো 8 ফ্যাক্টোরিয়াল করলে কত হয়? 40,320 ভাবে। তাহলে প্রথম রিকোয়ারমেন্ট না, অর্থাৎ মূল যে ফরম্যাট ছিল সেই ফরম্যাটটা কিন্তু আমাদের হয়ে গেল। এখানে কি প্রশ্ন আছে? না। তাহলে ট্রায়াঙ্গেল, 8টি বর্ণ, কোনো একাধিক ছিল না, 8 ফ্যাক্টোরিয়াল, 40,320। রিকোয়ার্ড 1, রিকোয়ার্ড 1-এ কি বলছে? শব্দটির প্রথম অক্ষর টি হলে, দেখেন টি আমাদের বলছে কি প্রথমে থাকবে। তাহলে যদি কোনো একটার জন্য স্থান উল্লেখ করে দিত তাহলে আমরা জানতাম সেটা হিসাব থেকে টোটাল বাদ যায়। তাহলে দেখেন তো, এই অঙ্কে আমার টি এর জন্য স্থান উল্লেখ করে দিছে। বলছিল কি টি কে আমরা প্রথমে রাখবো। তাই দেখেন বলছে শব্দটির প্রথমে প্রথম অক্ষরটি হলে শব্দটিকে সাজানো যাবে 7 ফ্যাক্টোরিয়াল। তাহলে 7 ফ্যাক্টোরিয়াল কত? 5,040 ভাবে। একটা স্থান উল্লেখ করে দিছে, তাহলে একটা হিসাব থেকে টোটাল বাদ। দেখেন তো এরপরে 2 নম্বর রিকোয়ারমেন্টে কি বলছে। 2 নম্বরে বলছিল টি দিয়ে শুরু হবে আর ই দিয়ে শেষ হবে। এটা যদি হয়
তাহলে কতভাবে সাজানো যাবে? তাহলে টি দিয়ে দিয়ে যদি শুরু হয় আর ই দিয়ে যদি শেষ হয়, তাহলে আমার কয়টা বর্ণ ফিক্সড হয়ে যাচ্ছে? দুইটা বর্ণ ফিক্সড হয়ে যাচ্ছে। তাহলে দুইটা বর্ণ যদি ফিক্সড হয়ে যায়, তাহলে হিসাব থেকে দুইটা বাদ যাবে। দেখেন তো, তাই লিখছি টি দিয়ে শুরু, ই দিয়ে শেষ হলে শব্দটিকে সাজানো যাবে 6 ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ টি আর ই বাদ, বাদ গেলে থাকে 6টা বর্ণ। তাই দেখেন 6 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এই দুটা রিকোয়ারমেন্ট কি বুঝছেন? হ্যাঁ। আচ্ছা, এরপরের রিকোয়ারমেন্ট কি আছে? এরপরের রিকোয়ারমেন্টে একটু বুঝতে হবে। এরপরের দুইটা, ওই দুইটার ভিতরে কিন্তু 4 নাম্বারটা একটু আগেই শিখলাম আমরা। 720 ভাবে এটা হয়েছিল পরের অংশে। তাহলে আমরা অন্য পেজে যাচ্ছি। দেখেন, ব্যঞ্জনবর্ণগুলোকে একত্রে রেখে শব্দটি হবে, ব্যঞ্জনবর্ণগুলোকে একত্রে রেখে শব্দটি আমরা একটু সাজায় নিয়েছে। অর্থাৎ ব্যঞ্জনবর্ণকে যদি একত্রে রাখতাম তাহলে শব্দগুলো দেখতে কেমন হতো। তাই দেখেন লিখছি TRNGL, আর ওই যে IAE ওই সাইডে চলে গেছে। তার মানে এদেরকে ব্র্যাকেট দিয়ে রাখার উদ্দেশ্য কি? আমার বলছিল কি, যে ব্যঞ্জন বর্ণগুলোকে একত্রে রেখে, ব্যঞ্জন বর্ণগুলোকে, সরি, ব্যঞ্জন বর্ণগুলোকে একত্রে না রেখে বলছিল না। এই যে দেখেন, ব্যঞ্জন বর্ণগুলিকে একত্রে, ও না, থাকলে বলছিল একত্রে, না ভুল বললাম, কতগুলিতে ব্যঞ্জনবর্ণ একত্রে থাকবে না, তার মানে একত্রে এরা থাকবে না। ব্যঞ্জনবর্ণ যদি একত্রে না থাকে, তাহলে মনে রাখতে হবে আমাদের কখনোই কোনো নেগেটিভ তথ্য আমরা সাজাইতে পারি না। যদি নেগেটিভ তথ্য সাজাইতে হয়, তাহলে আমাকে ঠিক ওই অংশের পজিটিভ তথ্য সাজাতে হবে। তাহলে দেখেন তো, এখানে কি বলছিল, কতগুলিতে ব্যঞ্জনবর্ণ একত্রে থাকবে না। তাহলে ব্যঞ্জনবর্ণ যদি একত্রে না থাকে, তাহলে এর পজিটিভ সাজাইতে গেলে আমরা কি সাজাতে হবে আমাদের? এটা তো নেগেটিভে আছে, তাহলে পজিটিভ কি সাজাবো? ব্যঞ্জনবর্ণ যদি একত্রে না থাকে, সেটার যদি আমি পজিটিভ সাজাতে চাই, তাহলে কি ব্যঞ্জনবর্ণ একত্রে থাকে? তাহলে আমাদেরকে ব্যঞ্জনবর্ণ একাত্রে সাত থাকে হিসাবে ক্যালকুলেশন করতে হবে। আর এই যে মোট আসছিল 40,320, এই মোট থেকে যদি আমি থাকে বাদ দেই, তাহলে থাকে নাটা চলে আসবে। কারণ কি, মোটের মধ্যে, অর্থাৎ দেখেন, যদি আমরা মোট চিন্তা করি, মোটের মধ্যে আমার পজিটিভও থাকে নেগেটিভও থাকে। সাপোজ চিন্তা করেন তো, একটা কলেজে 1,000 জন ছাত্রছাত্রী আছে, সেখানে 10 জন ফেল করলো, তাহলে পাশ করলো কতজন? মোট যেটা আছে তার থেকে ওই ফেলটা বাদ দিলে পাশ পেয়ে যাচ্ছি। আবার যদি এরকম বলে, মোট আছে 100 জন, 95 জন পাশ করেছে, তাহলে 95 জন যদি মোট থেকে বাদ দেই, তাহলে দেখেন আমরা নেগেটিভটা পাবো। এই কারণে আমাকে মাথায় রাখতে হবে, কখনোই আমরা সাজাইতে পারবো না নেগেটিভটা। আমাদেরকে ওই অংশের পজিটিভ সাজাতে হবে। আর ওই পজিটিভটাকে আমরা নেগেটিভ থেকে এই মোট থেকে কি করবো? বাদ দিব। তাহলে এইখানে আমরা কি করব? তাহলে আমাদের বলছিল এই অংশটা, যে ব্যঞ্জন বর্ণগুলি একত্রে থাকবে না, তাহলে ব্যঞ্জন বর্ণকে একত্রে থাকবে সেই হিসেবে আমরা ক্যালকুলেশন করব। পরবর্তীতে আমরা মোট থেকে বাদ দিব। দেখেন, ব্যঞ্জন বর্ণগুলিকে একত্রে রাখলে শব্দটি হবে, তাই একটু সাজানো হয়েছে। দেখেন TRNGLEL, এরা কি ব্যঞ্জন বর্ণ অর্থাৎ কনসোনেন্ট। আর AIE, এই তিনটা হচ্ছে ভাওয়েল। তাহলে আমাদের পরবর্তী অংশ হচ্ছে কি, যে সাজানো যাবে 4 ফ্যাক্টোরিয়াল। কেন 4 হলো? কারণ যাদেরকে একত্রে রাখতে হয়, ওই সকল কিছু মিলে আমার একটা বিবেচনা করতে হয়। তাহলে এখানে আমি একত্রে রাখছিলাম কাদেরকে? দেখেন, একত্রে রাখছিলাম আমি আমাদের কাছে যে ব্যঞ্জনবর্ণ আছে ওদেরকে। তাহলে ব্যঞ্জনবর্ণ ছিল কয়টা? TRNGL। তাহলে এরা কয়টা বর্ণ? এরা হচ্ছে মোট 2, 4, 5টা বর্ণ। তাহলে এই 5টা বর্ণ আমরা একত্রে রাখবো। যদি একত্রে রাখতে হয়, তাহলে সেই একত্রে সবগুলাকে একটা বিবেচনা করতে হয়। অর্থাৎ যে কয়টাকে আমরা একত্রে রাখবো বলছি, সেই সব কয়টাকে আমার একটা বিবেচনা করতে হয়। তাহলে আমার এই TRNGL, এই চারটাকে যদি আমরা 5টাকে একত্রে বিবেচনা করি, তাহলে এক বিবেচনা করি, আর এরা তিনটা আছে, তাহলে 3 আর এই এক 4, তাই হয়েছে 4, 4 ফ্যাক্টোরিয়াল। যখন আমরা 4 ফ্যাক্টোরিয়াল করলাম, এর মধ্যে কোনো কিছু একাধিক ছিল না, তাই একাধিক নিয়ে আমাদের চিন্তা করা লাগছে না। 24 ভাবে আসছে। যখনই 24 ভাবে আমাদের হয়েছে, দেখেন পরবর্তী অংশে যাদেরকে আমরা একত্রে রাখছিলাম, ওদের আবার নিজেদের মধ্যে স্থান বিনিময় করাতে হবে। তাহলে কি, ব্যঞ্জনবর্ণগুলোকে নিজেদের মধ্যে সাজানো যাবে বা বিন্যাস করা যাবে 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল হইলে কত আসছে? 120 ভাবে।
আমরা এই যে দুইটা অংশ আছে, এই দুইটা অংশ একটা রিকোয়ারমেন্টের মধ্যে আসছে, তাহলে আমি এদেরকে গুণ করব। তাই দেখেন শব্দটিকে মোট সাজানো যাবে 20, এই 24 গুণ 120 বা 120 গুণ 24। আসলো কত? 2880 ভাবে। তাহলে এই যে 2880 ভাবে আসছে, এটা কি একত্রে রেখে? তাহলে আমি যদি একত্রে না রেখে করতে চাই তাহলে কি হবে? একত্রে না রেখে করতে চাইলে আমাদের ক্যালকুলেশন করতে হবে এভাবে। দেখেন, একত্রে না রেখে, তাহলে এবার কি করছি, একত্রে না রেখে যদি একত্রে না রেখে করতে হয়, তাহলে সেটা কি করব, মোট থেকে বাদ দেবো বলছিলাম। তাই দেখেন ব্যঞ্জনমানগুলোকে একত্রে না রেখে শব্দটিকে সাজানো যাবে 40,320 মাইনাস 2,880। তাহলে ক্যালকুলেশন হইলো 37,440 ভাবে। দেখেন তো আমরা বুঝতে পারলাম কিনা। একটা একটা পার্ট বুঝবো, পার্ট বুঝলে দেখেন প্রশ্ন যদি থাকে প্রশ্ন করেন। বুঝতে পারছি দাদা। আচ্ছা ঠিক আছে। আগামী শনিবার থেকে এই শিডিউল অনুযায়ী আপনাদের ক্লাস চলবে। আচ্ছা, দেখেন তাহলে আমরা এই যে অংশটা দেখলাম, তাহলে কি করছি, এই যে অংশটা আমরা ক্যালকুলেশন করে আসলাম, এই পর্যন্ত আসছি। পরবর্তী অংশে যদি আমরা যাই, পরবর্তী অংশ কি আছে দেখেন। পরবর্তী রিকোয়ারমেন্টটা কি ছিল? পরের রিকোয়ারমেন্ট, আমরা একটু রিকোয়ারমেন্টে যাই। আমাদের তো এখানে এই পেজে রিকোয়ারমেন্ট নাই, আমরা একটু রিকোয়ারমেন্ট ঘুরে আসি। কি বলছিল দেখেন, রিকোয়ারমেন্টটা পড়েন। বলছে কতগুলিতে স্বরবর্ণগুলি বিজোড় অবস্থানে থাকবে। আগামীকাল ক্লাস হবে না। আচ্ছা, তাহলে এখানে বলছে কতগুলিতে, কতগুলিতে স্বরবর্ণগুলি বিজোড় অবস্থানে থাকবে। তাহলে বিজোড় অবস্থানে থাকবে কারা? স্বরবর্ণ। এটা নিয়ে আমাকে কাজ করতে হবে। আমরা একটু দেখে নিই, এই যে অংশটা আছে ট্রাঙ্গেল, এখানে স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ যদি চিন্তা করতে চাই, তাহলে বলছে স্বরবর্ণগুলি বিজোড় অবস্থানে থাকবে। আমরা আগের মতো ওই যে অঙ্কটা করছিলাম ইকুয়েশন, ওর মতো একটু আমরা চিন্তা করব। দেখেন তো এখানে কি বলছে। ট্রাঙ্গেল যদি আমরা লিখি একটু, দেখেন স্বরবর্ণগুলো বিজোড় অবস্থানে থাকলে, তাহলে এ, আই আর ই, এটা হচ্ছে আমার, দেখেন একটু এখানে আবার একটু দেখানো হয়েছে হিসাবটা করে। 1 2 3 4 5 6 7 8, মোট কয়টা? 8টা। আর 1 3 আর 5, এখানে আমাদের ব্যঞ্জন বর্ণ দিয়ে দেখানো হয়েছে। তাহলে আমাদের বলছে কি ব্যঞ্জন বর্ণ 3টা। আবার দেখেন এখানে আর যে অংশটা, এদেরকে একটু দেখানো হয়েছে এইভাবে, তাই বলছে এদেরকে সাজানো যাবে 4p3। এখন 4p3 হলো কেন? আমাদের কাছে বর্ণ আছে কয়টা? বর্ণ আছে 3টা। আর জোড় বেজোড় স্থান, তাহলে এখানেও চিন্তা করতে হবে, জোড় স্থান আছে কয়টা? 4টা। বেজোড় চারটা। স্থান আছে কয়টা? তিনটা। 3টা, 4টা। তাহলে আমাদের এখানে মোট 8টা। তাহলে আমাদের বলছিল বেজোড় স্থানে কারা থাকবে, বেজোড় স্থানে থাকবে আমাদের স্বরবর্ণ। তাহলে 1 2 3 4 সেম ভাবে 4টা, আর এখানে 3টা বর্ণ, তাই আমাদের আসছে 4p3 সমান 24 ভাবে। পরবর্তী অংশ সেম সিস্টেম। পরবর্তী অংশ কি দেখেন, বাকি বর্ণগুলোকে সাজানো যাবে 5 ফ্যাক্টোরিয়াল। আমরা এখানে একটা বড় অঙ্কের মধ্যে আছি তো, এই কারণে আমরা ওখানে আর ডিটেলস আলোচনা করি নাই, ডিটেলস ওইখানেই লিখে দিছিলাম ওই আগের অঙ্কটাতে। বাকি বর্ণগুলোকে সাজানো যাবে 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল কেন লিখলাম? কারণ আমার কাছে এই দেখেন, এখানে ব্যঞ্জন বর্ণ ছিল কয়টা? 5টা। আর এই 5টা ব্যঞ্জন বর্ণ আমাদের কাছে কিভাবে ছিল? এইখানে 5টি ব্যঞ্জন বর্ণ ছিল, আর এইখানে 2 4 6 8, এই 4টা তো আমার জোড় স্থান ছিল, আর একটা দেখেন বেজোড় স্থান ফাঁকা ছিল। তাহলে এই মোট 5টা স্থান। তাই 5টি স্থানে 5টি ব্যঞ্জন বর্ণ বসবে, এই কারণে হয়েছে 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে আসলে 120 ভাবে। একটা অঙ্কে আমরা কয়বার ক্যালকুলেশন করলাম? 2বার ক্যালকুলেশন করলাম। তাই দেখেন লিখছে এদেরকে মোট সাজানো যাবে
24 × 120, 2880 ভাবে। ঠিক আছে? স্যার, হ্যাঁ বলেন। স্যার আমরা তো জানি যে স্থান উল্লেখ থাকলে সেক্ষেত্রে ওই বর্ণগুলো বাদ যায়, তো এখানে তো আপনি যদি বিজোড় একটু জোরে স্থান কথা আছে। বলতেন, আপনার কথা শোনা যাচ্ছে না, খুব সামান্য শুনতে পাচ্ছি আমি। স্যার বলছি যে আমরা তো জানি যে স্থানের কথা বললে স্থান উল্লেখ থাকলে সেক্ষেত্রে আমরা ওই বর্ণগুলোকে বাদ দিই। তো এখানে বেজোড় স্থানের কথা বলছে, তো আমরা বর্ণগুলোকে বাদ না দিয়ে অন্য নিয়মে কেন করলাম? আচ্ছা, এখানে প্রশ্নটা আবার পড়েন, প্রশ্নটা বোঝেননি আপনি। প্রশ্ন পড়েন, দেখেন কি বলছে। কি বলছে দেখেন তো। বিজোড় অবস্থানে থাকবে। স্বরবর্ণগুলোকে তাহলে বেজোড় অবস্থানে যদি থাকে, বিজোড় অবস্থান আছে কয়টা এখানে? আমার মোট কয়টা অঙ্ক এখানে, মোট কয়টা অঙ্ক দেখেন, মোট অঙ্ক কয়টা? 8টা। তাহলে বিজোড় অবস্থান তো আমাদের ফিক্সড করে যদি বলতো এরকম যে এরা এদের অবস্থান পরিবর্তন করবে না, সেটা আলাদা ছিল। আর বিজোড় অবস্থানে এরা কি আছে? একটু খেয়াল করেন তো, এরা কি বিজোড় অবস্থানে আছে সবাই? না। নাই। এই কারণে এদেরকে ক্যালকুলেশন করা লাগছে, যদি থাকতো তাহলে ক্যালকুলেশন করতাম না। ওরা নাই, এই কারণে করছি আমরা। আর এখানে বিষয় আছে, আপনাকে বিজোড় অবস্থানে এরা আছে, সাপোজ ধরে নিলাম টি আর আই এ এন জি এল ই, এদের অবস্থান ছিল 1 2 3 4 5 6 7 8। আমাদের যে বিজোড় স্থান ছিল 1 3 5 7। আর আমাদের বিজোড় স্থানে বলছিল স্বরবর্ণ, স্বরবর্ণ আছে কি কি? এ আছে, আই আছে, আর ই আছে। এই তিনটা আছে। তাহলে এই তিনটা আমাদের বিজোড় স্থান আছে আমাদের কাছে কয়টা? 4টা। তাহলে 4টা স্থানে তিনটা বসবে আমাদের শর্ত অনুযায়ী। তাহলে তারা যদি এখানে থাকতো, তাদেরকে আমরা স্থান বিনিময় করাইতে পারতাম। ঠিক আছে? সাপোজ একটা বেঞ্চ, ধরে নেন এবিসি, তিনটা বেঞ্চ আছে। এই তিনটা বেঞ্চে বেঞ্চে 3জন মানুষ বসে আছে, 1 2 3। তাহলে এই 3জনকে যদি আমরা বলতাম এই 3টি বেঞ্চে বসতে, তাও কিন্তু ওরা 3জন স্থান বিনিময় করতে পারতো নিজেদের মধ্যে। কারণ ওদের তো ফিক্সড করে বসতে বলি নাই, এতে 1 বসবে, বিতে 2 বসবে, সিতে 3 বসবে। ঠিক আছে, বুঝছেন? যদি স্থান ফিক্সড হয়ে যেত তাহলে আর এই ক্যালকুলেশন করতে হতো না, যেমন আমরা আগে করছিলাম। এই যে এখানে দেখেন, টি কে প্রথমে রাখতে হবে, তাহলে এর জন্য প্রথমে স্থান ফিক্সড। বলছিল ই কে প্রথমে আর টি কে শেষে, তাহলে এই দুইটার জন্য স্থান ফিক্সড। কিন্তু এই জায়গায় স্থান ফিক্সড করি নাই, এজন্য ক্যালকুলেশন করা লাগছে। বুঝছেন? জি স্যার, বুঝছি। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে আজকে এতটুকুর উপরে, যে ক্লাসটা আমরা 3টা অঙ্ক করলাম? স্যার এগুলো আমরা এখনো প্রশ্ন পরবর্তী ছিল। আমাদের যে ক্লাস আছে, পরবর্তী ক্লাস দেখেন, পরবর্তী ক্লাস আমাদের সূত্রের প্রমাণ। আমরা পরবর্তী ক্লাসে সূত্রের প্রমাণ শিখব। এই যে সূত্রের প্রমাণ আছে আমাদের কাছে, এই সূত্রের প্রমাণ আমরা আগামী দিন শিখবো, আগামী ক্লাসে। ঠিক আছে? দাদা, হ্যাঁ বলেন। আপনি আগে যে অধ্যায়গুলো করাইছেন ওইগুলো কি পরবর্তীতে আবার করাবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই চলতে থাকবে। এরপরে সম্ভবত আপনাদের প্রায় রিভিশনের দিকেই যাবে, আপনাদের মনে হয় একবার করে প্রায় অধ্যায় শেষ হয়ে যাচ্ছে প্রথম থেকে। আর আপনার রেকর্ডিং আছে, দেখতে থাকেন। ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ। স্যার, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।